স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এই যে প্রেজেন্ট টেক্সট শুধুমাত্র যে ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিয়ান, প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেককে এটা দেখা দরকার। তার কারণ এটা শুধুমাত্র কোনো গল্প নয়, এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অফ স্বামী বিবেকানন্দ। ইউ ক্যান সে উই আর ভেরি মাচ প্রাউড। এবং তার মতাদর্শ তিনি বহু বছর আগে যেটা তিনি মনে করতেন বা বলে গেছেন, সেটা আমরা এখনো পর্যন্ত অনেকে উপলব্ধি করতে পারিনি। এবং সেইগুলো যদি মেনে চলতে পারি তাহলে অনেক বায়াসনেস, অনেক ভুল ধারণা, ভীতি আমাদের মন থেকে চলে যাবে এবং প্রত্যেকে কিছু না কিছু ভালো জিনিস শিখে তোমরা যাবে এবং প্রত্যেকের ভিডিওটা দেখার পর হাসিটা চড়া হবে, আই প্রমিস। দেখো, স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ইট ওয়াজ রিটেন বাই সিস্টার নিবেদিতা। আমরা তার আগে একটু প্রিফেস জানবো। সিস্টার নিবেদিতা কে ছিলেন? সিস্টার নিবেদিতা অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের একটা বাসিন্দা। তিনি মেট ফার্স্ট টাইম Swami Vivekananda in London in the year of 1895. 1995 সালে 1895 সালে স্বামী বিবেকানন্দের সাথে সিস্টার নিবেদিতার প্রথম আলাপ হয়। সেখানে গিয়ে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের মতাদর্শে দীক্ষিত হন। তিনি অনেক অনুপ্রাণিত হন, ফুললি ইনফ্লুয়েন্সড হন এবং তারপর স্বামী বিবেকানন্দকে অ্যাজ আ স্পিরিচুয়াল ফাদার, বা বলতে পারো যে স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য স্পিরিচুয়াল ফাদার অফ সিস্টার নিবেদিতা। এই সিস্টার নিবেদিতা অ্যাকচুয়ালি তার নাম কিন্তু সিস্টার নিবেদিতা নয়, তার অরিজিনাল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেলকে রিনেম করা হয়। মার্গারেট এলিজাবেথ নোবেল ওয়াজ রিনেমড বাই স্বামী বিবেকানন্দ অ্যাজ সিস্টার নিবেদিতা। এই নিবেদিতা মানে কি? নিবেদিতা মানে হচ্ছে ডেডিকেটেড টু গড, অর্থাৎ ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া, মানে মানুষের কল্যাণে ঈশ্বরের সেবা করা। অর্থাৎ আমরা সবাই জানি এটা যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে মানুষ যদি একে অপরকে সেবা করে, স্বামী বিবেকানন্দ মনে করতেন এটাই হচ্ছে ঈশ্বর সেবা, অর্থাৎ মানুষের কল্যাণে ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের কল্যাণ করা। তুমি যদি কাউকে গালি দাও তাহলে তুমি মনে করবে তুমি নিজেকে গাল দিচ্ছ বা ঈশ্বরকে তুমি অপমান করছো, ঈশ্বরকে গালি দিচ্ছ। তিনি এটা মনে করতেন এবং সিস্টার নিবেদিতা এটাতে ফুললি মানে ইনফ্লুয়েন্সড হয়ে যায় এবং তারপর she decided to travel to Calcutta with স্বামী বিবেকানন্দ এবং স্বামী বিবেকানন্দকে ডিসাইপল অ্যাজ এ স্বামী বিবেকানন্দের ডিসাইপল হিসাবে তিনি তারপর কাজ করতে শুরু করেন ইন্ডিয়ান পিপলদের উদ্দেশ্যে। এই যে আমরা বর্তমান প্রোস্পিসটা পড়ছি তার আগে আমি জানবো সিস্টার নিবেদিতা জন্মগ্রহণ করেছিলেন কত সালে। সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন in the year of 1867 on 28th October, and he left us forever in the year of 1911 on 13th October. মানে বলতে পারো he passed away at the age of only 44. 44 বছর বয়সে তিনি কিন্তু মারা যান। আসলে তিনি আমাদের জন্য নিজেকে এতটাই উৎসর্গ করে দিয়েছিলেন, নিজের ওয়েলফেয়ার হিসেবে তিনি কখনোই দেখতেন না ভালোভাবে। এত কঠিন জীবনযাপন করতেন, এত অস্ট্রিয়াল লাইফ লিড করতেন যে নিজের প্রতি তিনি লক্ষ্য করার সময় পেতেন না, যার কারণে তিনি এত কম বয়সে আমাদের ছেড়ে চলে যান। তো আমরা যে বর্তমান প্রোস্পিসটা পড়ছি, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, ইট ওয়াজ টেকেন ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স। দ্য মাস্টার অ্যাজ আই স হচ্ছে অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে যখন সিস্টার নিবেদিতা আসেন তখন সিস্টার নিবেদিতা তার যে উপলব্ধি স্বামী বিবেকানন্দের সম্পর্কে তিনি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন এবং এই বইয়ে 27টা খণ্ড ছিল। আমরা অলরেডি একটা পড়েছি, অমরনাথ। ইট ওয়াজ দ্য 8th চ্যাপ্টার অফ দ্য বুক অ্যান্ড দ্য প্রেজেন্ট টেক্সট স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, ইট ওয়াজ দ্য 11th চ্যাপ্টার অফ দিস বুক। এই যে লেখা আছে তোমরা কপি করে নিতে পারো, 11th চ্যাপ্টার। আর দ্য মাস্টার আই স হচ্ছে এই বইয়ের 11th চ্যাপ্টার। ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে 1910 সাল, 1910 সালে দ্য মাস্টার অ্যাজ আই স কিন্তু লেখা হয় এবং সেই বইয়ের 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, আর অমরনাথ হচ্ছে 8ম চ্যাপ্টার। অ্যাকচুয়ালি কোনো প্রোজ পড়ার আগে তার প্রিফেসটা জানতে হয়, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে এবং তুমি এই প্রোজটা পড়ার জন্য তোমার একটা এনথুজিয়াজমটা বেড়ে যাবে, ভালো লাগবে, বুঝতে পারবে, সুবিধা হবে। হ্যালিফ্যাক্স ইউনিভার্সিটি, হ্যালিফ্যাক্স কলেজ
এটা হচ্ছে এখানে সিস্টার নিবেদিতা তার এডুকেশন কমপ্লিট করে, সেখান থেকে তিনি লিটারেচার, ফিজিক্স, আর্ট, মিউজিক এইসব নিয়ে তিনি পঠন পাঠন করেন। প্রশ্ন আসতে পারে যে কত বছর বয়সে সিস্টার নিবেদিতা মারা যান? 44 বছর বয়সে। তার ডেট অফ বার্থ এবং মৃত্যু কবে হয়? তার অরিজিনাল নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল। তাকে রিনেম করেন কে? স্বামী বিবেকানন্দ, ভুলেছে ওনার। কি নাম দেন? নিবেদিতা। নিবেদিতা মানে কি? নিবেদিত প্রাণ যার। ওকে। আর নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য মাস্টার অ্যাজ আই স, একটা বই থেকে নেওয়া হয়েছে, যে বইয়ের 27টা খণ্ড আছে, মনে রাখবে। টোটাল দ্য মাস্টার অ্যাজ আই স টোটাল হচ্ছে 27টা খণ্ড আছে। তার মধ্যে হচ্ছে 11th চ্যাপ্টার হচ্ছে আমাদের স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, আর অমরনাথ হচ্ছে 8ম চ্যাপ্টার। এইটুকু প্রিফেস যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি বুঝতে সুবিধা হবে। টেক্সটটা শুরু করার আগে একটা কথা একটু বলে নিই, যে এই যে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ যেখান থেকে নেওয়া হয়, দ্য মাস্টার অ্যাজ আই স, এটা কিন্তু ইংল্যান্ড আর ইন্ডিয়াতে একই সময় পাবলিশ করা হয়, এটা মনে রাখবে একটু। দেখো, দ্য স্টোরি অফ গ্লিমসেস, এই গ্লিমসেস মানে কি? আভাস। দ্য স্টোরি অফ গ্লিমসেস হুইচ আই caught of this part of Swami's life would be singularly incomplete. ওয়ার্ড নোটগুলো একটু জেনে নিই আমরা। গ্লিমসেস মানে আভাস, সিঙ্গুলারলি মানে নিতান্তই বা একান্ত, ইনকমপ্লিট মানে তোমরা সবাই জানো যে অসম্পূর্ণ। তাহলে কি বলতে চেয়েছে? যে স্বামীর লাইফ সম্পর্কে যেটুকু অংশ বা আভা আমি পেয়েছি, মানে সিস্টার নিবেদিতা স্বামীর জীবন সম্পর্কে যেটুকু আভাস সে জানতে পেরেছিল, সেটা একেবারে নিতান্তই অসম্পূর্ণ হয়ে যাবে ইফ ইট কন্টেইনড নো মেনশন। ইফ ইট কন্টেইনড, যদি ওই যে আভাসটা আমি পেয়েছি, যেটুকু আমি জানতে পেরেছি, সেই জানতে পারা গল্পটি যদি আমি বলতে গিয়ে ইফ ইট কন্টেইন নো মেনশন, যদি সেখানে আমি উল্লেখ না করি বা না বলা হয় অফ হিজ ওয়ার্শিপ অফ মাদার, মায়ের প্রতি তার যে ভালোবাসা যদি আমি উল্লেখ না করি, তাহলে তার সম্পর্কে যে বর্ণনাটা যে আমি করছি, এটা একেবারে সিঙ্গুলারলি ইনকমপ্লিট হবে, মানে নিতান্তই অসম্পূর্ণ হয়ে যাবে। এখন ওয়ার্শিপ অফ মাদার বলতে কি বোঝানো হয়েছে? ওয়ার্শিপ অফ মাদার মানে অ্যাকচুয়ালি মা কালীর প্রতি ডেভোশনের কথা বলছে, ডেভোশন টু মা কালী, কালীর প্রতি তার ভালোবাসা, ওয়ার্শিপ, সেটাকে বলা হচ্ছে ওয়ার্শিপ অফ মাদার। দু লাইন বুঝতে পেরেছি আশা করি। মানে এই যে প্রথম দু লাইনে যেটা বলতে চেয়েছে, আমি যদি মজা করে বলি, মানে ব্যাপারটা এমন, ধরো তোমার কোনো বন্ধু বান্ধব এমন আছে যে দেখবে যে কোথাও ঘুরতে গেছে, খাবো, স্কুলে গেছে, খিদে পেয়েছে, পড়তে গিয়েছে, পড়তে পড়তে টিচার পড়াচ্ছে, ওদিকে সে খিদে পেয়েছে। দেখবে এমন কিছু বন্ধু বান্ধব তোমাদের মধ্যে থেকে যায়, মানে এরকম একটা ব্যাড হ্যাবিট তার মধ্যে থাকে। ঠিক তুমি যদি তাদের কথা কাউকে বলতে যাও, তাহলে তুমি তাদের জীবনের সাথে যে জড়িয়ে থাকা পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার লাইফ, যে ঘুম বা খাওয়া দাওয়া, এটাকে বাদ দিয়ে তুমি তাদের কথা বর্ণনা করতে কখনো পারবে না। ঠিক মানে স্বামী বিবেকানন্দের লাইফ বর্ণনা করতে গিয়েছে স্বামী সিস্টার নিবেদিতা, আর মানে মা কালী সম্পর্কে তার যে ডেভোশন, তার যে ওয়ার্শিপ অফ মাদার, মা কালীর প্রতি তাদের ভালোবাসা, সেটা বলবে না, এটা কোনোদিন হতেই পারে না। ঠিক এটাই বলতে চেয়েছে। তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কে এমন, মানে সব সময় তার খাওয়া লাগবে, সবসময় সে খেতে চায়, খেতে ভালোবাসে, বা সব সময় তার ঘুম পেয়ে যায়, কে? আমাকে জানিও। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিক বা পরমাত্মিকভাবে যদি আমি বলি বা আধ্যাত্মিকভাবে যদি বলি, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় উপলব্ধি করেছিলাম, এই আই বলতে কে, যেহেতু সিস্টার নিবেদিতা লিখছে, তো ফার্স্ট পার্সন ন্যারেটিভ মানে আই, মানে এখানে সবসময়ের জন্য সিস্টার নিবেদিতার কথাই বলা হবে। আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় উপলব্ধি করেছি, দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস, সেখানে দুটো উপাদান ছিল। এলিমেন্টস মানে কি? উপাদান। তার মানে উপাদান কিসে ছিল? ইন ইজ কনসিয়াসনেস, তার চেতনা, তার যে চিন্তা ভাবনা, সেই চেতনার মধ্যে দুটো উপাদান ছিল। একটু পরে জানতে পারবো কি কি উপাদান। আনডাউটেডলি, অর্থাৎ নিঃসন্দেহভাবে, ডাউট মানে সন্দেহ, তাহলে ডাউটলি মানে কি? সন্দেহ ভাবে, আর আন লাগিয়ে দিলাম মানে ওয়ার্ডের কি হবে? আনডাউটেডলি মানে নিঃসন্দেহ, মানে যেখানে কোনো সন্দেহ নেই। হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী। এই ব্রহ্মজ্ঞানী মানে কি? ব্রহ্মজ্ঞানী মানে অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ফিলোসফি, যে নলেজ অফ ট্রুথ মানে আলটিমেট ট্রুথ, চরম সত্য, যে চরম সত্য জ্ঞান লাভ করেছে তাকে ব্রহ্মজ্ঞানী বলা হয়। অ্যান্ড চরম সত্য বা ব্রহ্মজ্ঞান বলতে কি এরকম বোঝাচ্ছে? বলতে চাইছে দেখো, আজকে তুমি যা কিছু করছো,
এই পৃথিবীতে যেভাবেই তুমি রয়েছো, কালকে যদি তুমি মারা যাও সবকিছু মিথ্যা হয়ে যাবে না? তাই জগৎ মিথ্যা, আমরা এই জগতে সব মায়ার টানে, মায়াবন্ধনে সবকিছু করছি। আজ আছি তো কাল নেই। তাই কেউ যদি এই বিলিফনেসটা নিজের মধ্যে আনতে পারে যে এই জগৎ মিথ্যা, যা কিছু করছে এই ব্রহ্মের মধ্যে, চরম সত্য জ্ঞান যদি ঈশ্বরের প্রতি লাভ করতে পারে কেউ, তাকে ব্রহ্মজ্ঞান বলা হবে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটি একটা সত্তা দিয়ে যে গঠিত হয়েছে, তিনি সবকিছু কন্ট্রোল করছেন, পরিচালনা করছেন। এবং এই চরম সত্য জ্ঞান যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে দেখবে আমাদের সমস্ত মায়াবন্ধন কাটিয়ে এক ঝটকায় যে কোনো কিছু আমরা ত্যাগ করার ক্ষমতা রাখতে পারি। এই যে জ্ঞান, এটাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড মানে কি? জোর করা, ইনসিস্ট করা। ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড বুঝবে। আমার চ্যালেঞ্জ রইল যে এই লেসনটাকে প্রত্যেকের ভালোভাবে বুঝিয়ে তারপর ছাড়বো। বলছি অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকোয়েন্টলি ইনসিস্টেড। রামকৃষ্ণ পরমহংস কে ছিলেন? অ্যাকচুয়ালি এখানে আমরা দেখলাম সিস্টার নিবেদিতা কার ডিসাইপল ছিলেন? স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ কার ডিসাইপল ছিলেন? শ্রী রামকৃষ্ণ পরমহংস। তাহলে শ্রী রামকৃষ্ণ পরমহংসের ডিসাইপল হচ্ছে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের ডিসাইপল কি হলেন? সিস্টার নিবেদিতা। তাহলে স্বামী বিবেকানন্দ যে তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, এটা কিন্তু তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস। সবসময় তিনি জোর করে বলতেন যে হ্যাঁ, সে তার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে। when he was only 8 years old, যখন তার বয়স শুধুমাত্র 8 বছর বয়স, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার ছলে, খেলতে খেলতে, he had developed the power of entering সমাধি। ভাবো একবার কথাটা, he had developed, তিনি লাভ করতে পেরেছিলেন দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। এই সমাধি মানে কি? সমা মানে হচ্ছে সমান বা ব্যালেন্সড, ধি মানে বুদ্ধি, অর্থাৎ সমান বুদ্ধি। সমান বুদ্ধি বলতে কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে, তুমি যখন কোনো কিছুর প্রতি যে ধ্যান করো, ডিপ কনসেন্ট্রেশন দিয়ে যে মেডিটেশন করো, দেখবে অ্যাকচুয়ালি তুমি যখন কোনো কিছুর প্রতি মনোনিবেশ করতে পারবে না, তখন তুমি যদি একটা জিনিসের প্রতি মনোনিবেশ করার জন্য ধ্যান করো, দেখবে তোমার ডিপ কনসেন্ট্রেশনটা তোমার সেই জিনিসের প্রতি আবদ্ধ করতে কিছুটা হলেও সুবিধা করবে। এটাকে বলা হয় সমাধি, অর্থাৎ ধ্যান। কিসের ধ্যান? এই এই ব্রহ্মজ্ঞান যে লাভ করতে লাভ করে, তার এই সমাধি জ্ঞানটা ভীষণভাবে তার মধ্যে থাকে। অর্থাৎ যে কোনো কিছু সে ধ্যানের মধ্য দিয়ে ঈশ্বর সেবা নিয়োজিত হয়ে যায় এবং সব কিছু সে বর্জন করতে পারে। অর্থাৎ এক প্রকারের সমাধি হচ্ছে এক প্রকারের ধ্যান, ডিপ মেডিটেশন বলতে পারো। অর্থাৎ আমরা যখন খেলার ছলে একে পা ধরে টানি, ওর চুল ধরে টানি, ওকে লাথি মেরে ফেলে দিই, ঠিক আছে, ডিস্টার্ব করি, সেই বয়সে 8 বছর বয়স মানে তার কেমন বুদ্ধি থাকতে পারে, নলেজ থাকতে পারে ভেবে দেখো। সেই বছর বয়সে সে একটা সমাধি জ্ঞান লাভ করার ক্ষমতা তার হয়েছিল। দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধার্মিক চিন্তাভাবনা বা আইডিয়া, টুয়ার্ডস হুইচ, যেদিকে হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে, গ্র্যাভিটেটেড মানে আকৃষ্ট হওয়া, আবদ্ধ হওয়া, সেই জিনিসের প্রতি তার অ্যাট্রাক্ট হওয়া। অর্থাৎ রিলিজিয়াস অর্থাৎ ধার্মিক বিষয় সম্পর্কে সে সাধারণভাবে যেদিকে গ্র্যাভিটেটেড হয়েছিলেন, আকৃষ্ট হয়েছিলেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। অর্থাৎ ধার্মিক বিষয়ে যেদিকে তার মন গেছিল, আকৃষ্ট করেছিল তার মনকে, সেটা ছিল নিতান্তই বিমূঢ়। মানে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট মানে যার কোনো রকম প্রতীকী ছবি বা কোনো এই ঠাকুর পূজা, যে কাউকে দেখে কিছু কোনো ঠাকুরকে বিলিভ করা, অর্থাৎ বিমূঢ় মানে কি পৌত্তলিকতা তার মধ্যে নেই। ফিলোসফিক্যাল মানে কি দার্শনিক, অর্থাৎ সবকিছু চিন্তা চেতনা অর্থাৎ বাস্তবিক জ্ঞান মূল্যবোধ দিয়ে সে বোঝার চেষ্টা করত। এই ব্যাপারটা দ্য ভেরি রিভার্স অফ দোজ, রিভার্স মানে কি? রিভার্স মানে হচ্ছে বিপরীত, একেবারে উল্টো, অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস। আইডোলেট্রাস মানে কি? আইডল, এই ট্রাস্টটা বাদ দিয়ে দাও। আইডল মানে কি? আইডল মানে হচ্ছে কোনো একটা মূর্তি পূজা। এবার আইডোলেট্রাস বলতে কি? ওই মূর্তি পূজা বা পৌত্তলিকের কথা বলছে, যেটা কিনা পরিপূর্ণ বিপরীত বা অপোজিট। কোন ব্যাপারটা? এই যে স্বামী বিবেকানন্দ যে তার রিলিজিয়াস আইডিয়া যেটা ছিল, যেটা অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল, অর্থাৎ মূর্তি পূজার বিপরীত একেবারে বলতে গেলে। মূর্তি পূজা কি মানে তুমি ভেবে দেখো, অ্যাকচুয়ালি হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাসী যারা আমাদের ভাই বোনরা আছে, তারা অ্যাকচুয়ালি কি
প্রত্যেকটা ঠাকুরকে একটা মূর্তি রূপ দান করে এবং তাকে পূজা করে, বিশ্বাস রাখে। তো সেখানে জীবনের প্রথম দিকে স্বামী বিবেকানন্দ কিন্তু এটাকে বিশ্বাস করতেন না। তিনি তার রিলিজিয়াস আইডিয়াস ছিল অ্যাবস্ট্রাক্ট, বিমূল এবং ফিলোসফিক্যাল, অর্থাৎ সবকিছু দেখভাল করে, সত্য যাচাই করে, দার্শনিক মতাদর্শ দিয়ে তিনি সবকিছু বিলিভ করতেন। আর যে ব্যাপারটি ছিল পুরোপুরি পৌত্তলিকতা বা এই ঈশ্বর পূজা মানে ঠাকুর পূজার একেবারে বিপরীত, যেটাকে ইংরেজিতে বলা হয় রিভার্স অফ আইডোলোট্রাস্ট, অর্থাৎ পৌত্তলিকতার বিপরীত। রিভার্স মানে বিপরীত, আর আইডোলোট্রাস্ট মানে পৌত্তলিকতা, অর্থাৎ মূর্তি পূজা করা, তার বিপরীত। ইন হিজ ইউথ, তার শৈশবকালে, অ্যান্ড প্রিজুমেবলি অর্থাৎ প্রবাবলি বলতে পারো সম্ভবত, when he had already been some time under the influence of Sri Ramakrishna, সম্ভবত he had already been some time অর্থাৎ তিনি সম্ভবত কিছুটা সময় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ রামকৃষ্ণ তো তার গুরু ছিল, তো তার ইনফ্লুয়েন্সে, তার প্রভাবে, তার ছত্রছায় তিনি হয়তো কিছুটা সময় কাটিয়েছেন শৈশবকালে, এমনটা মনে করা হচ্ছে। হি বিকেম আ ফর্মাল মেম্বার অফ সাধারণ ব্রাহ্ম সমাজ। মানে কি বলছে, এই সাধারণ ব্রাহ্ম সমাজ কি ছিল? 1878 সালে আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী, উমেশচন্দ্র বসু, এদের সহযোগিতায়, এবং ওই সাধারণ ব্রাহ্ম সমাজের প্রেসিডেন্ট ছিলেন যে আনন্দমোহন বসু, এই 1878 সালে তিনি এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেছিলেন, তার মেন পারপাস ছিল যে ফিলান্থ্রপিক্যাল, এডুকেশনাল, স্পিরিচুয়ালিস্টিক, মানে এইসব বিষয়ে সাধারণ ব্রাহ্ম সমাজে কাজ করা হতো। এবার এই সাধারণ ব্রাহ্ম সমাজের একজন মেম্বার ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ, সে কথা বলছেন। যদিও এই কে গঠন করেছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজ, কি তার পারপাস ছিল, অত ডিটেলসে তোমাদের না জানলেও চলবে। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। আগেই বলে দিয়েছি ব্রহ্মের মানে অ্যাকচুয়ালি দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, রিয়েলাইজেশন মানে কি, বুঝতে পারা, অর্থাৎ ব্রহ্মজ্ঞান যে উপলব্ধি, রিয়েলাইজেশন মানে আমরা বলতে পারি উপলব্ধি, অর্থাৎ ব্রহ্ম, আগেই বলে দিয়েছি যে ব্রহ্মজ্ঞানী মানে কি, ব্রহ্ম বলতে কি বোঝায়, এই ব্রহ্ম যে জ্ঞান, এইটা, এই যে উপলব্ধি, এটা ছিল তার একমাত্র অত্যাবশ্যকীয় পালনীয় কাজ। ইম্পারেটিভ মানে হচ্ছে অত্যাবশ্যকীয় বা জরুরি একটা বিষয় তার কাছে। দ্য অদ্বৈত ফিলোসফি ইজ ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। এখন অদ্বৈত ফিলোসফি মানে কি? অদ্বৈত ফিলোসফি মানে হচ্ছে, দেখো দ্বৈত মানে হচ্ছে দুই, কোনো জিনিসের আগে অ লাগিয়ে দেওয়া মানে কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। যেমন সভ্য, অ লাগিয়ে দাও অসভ্য, বিপরীত হয়ে গেল না? তো দ্বৈত মানে দুই, আর অদ্বৈত মানে কি? অদ্বৈত মানে হচ্ছে যে যে দুই নয়, অর্থাৎ এক ঈশ্বরবাদ। অদ্বৈত ফিলোসফি মানে হচ্ছে যেখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু এক ঈশ্বরবাদে বিশ্বাসী। মানে যদি আমি নর্মালাইজ করে ব্যাপারটাকে বলি, এই অদ্বৈত ফিলোসফি কে ফর্ম করেন? অ্যাকচুয়ালি আদি শঙ্কর, যিনি কিনা এই অদ্বৈত ফিলোসফির প্রবর্তক। এখানে বলা হয় যে এক ঈশ্বরবাদ, মানে ঈশ্বরকে পেতে গেলে তুমি ঈশ্বরকে পূজা অর্চনা করতে হবে এমনটা ঠিক ব্যাপার নয়। অ্যাকচুয়ালি তুমি মানব কল্যাণ নিয়োজিত করো নিজেকে, তার মানে তুমি ঈশ্বরকে সেবা করছো, আর তুমি যে মানুষকে সেবা করছো মানে তুমি ঈশ্বরকে সেবা করছো। অর্থাৎ ঈশ্বর আলাদা, মানুষ আলাদা এমনটা কিছু নয়। তোমার মধ্যে যে ব্রহ্ম রয়েছে সেটাই হচ্ছে ঈশ্বর। অর্থাৎ মানুষ সেবা হচ্ছে, মানব সেবাই হচ্ছে অ্যাকচুয়ালি ঈশ্বর সেবা। তাই জন্য তুমি বলতে পারো, মানে তুমি যদি কাউকে গালি দাও, মানে অ্যাকচুয়ালি ইউ আর অ্যাবিউজিং ইউর সেলফ, অর অ্যাকচুয়ালি ইউ আর অ্যাবিউজিং গড। অর্থাৎ তুমি নিজেকে কাউকে যদি গালি দাও, তার মানে বলা হচ্ছে যে তুমি নিজেকে গালি দিচ্ছ, অথবা তুমি ঈশ্বরকে গালি দিচ্ছ। অর্থাৎ ভালো ব্যবহার করতে হবে। আর কি বলছে তাহলে মানেটা? দ্য অদ্বৈত ফিলোসফি ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। অর্থাৎ এই অদ্বৈত দর্শন যেটাকে আদিশঙ্কর মানে ফর্ম করেছিলেন, সেটা ছিল তার একমাত্র সিস্টেম অফ ডক্ট্রিন, অর্থাৎ মতবাদ, চিন্তা ভাবনা। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ ইজ ইজ সোল স্ক্রিপচুরাল অথরিটি। তিনি মনে করতেন বেদ মানে তোমরা জানো যে ঋক, সাম, যজু, অথর্ব। এবার ওই সোল মানে হচ্ছে একমাত্র, স্ক্রিপচুরাল মানে হচ্ছে শাস্ত্রীয়, আর অথরিটি মানে হচ্ছে তার বিশেষজ্ঞ বলতে পারো। অর্থাৎ তিনি বিলিভ করতেন এটাতে যে যদি শাস্ত্রীয় জ্ঞান লাভ করতে হয় তাহলে বেদ আর উপনিষদের কাছ থেকে তাকে নিতে হবে, বা সেটাকে সে বিলিভ করত। তোমাদের
স্বামী আর মাদার ওয়ার্শিপ কেমন লাগলো জানিও, বুঝতে পেরেছো কিনা জানিও। তোমাদের জন্য সব কিছুই, মানে এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্যই। আর পরের পার্টটা তোমাদের লাগবে কিনা জানিও।